হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে একটা নতুন চ্যাপ্টারের নাম থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইডস। আগের দিন আমরা থার্মাল এক্সপ্যানশন অফ সলিড সম্পর্কে দেখে নিয়েছি, কঠিন বস্তুর তাপীয় প্রসারণ দেখা হয়ে গেছে আমাদের। আজকে আমরা দেখবো হচ্ছে তরল পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে। এবার প্রসারণ কেন হয়, কি জন্য হয়, এইসব সম্পর্কে তো আমরা আগের দিনই দেখে নিয়েছি, আগের চ্যাপ্টারে কঠিন বস্তুর। নাও কঠিন বস্তুর যেমন তিন রকমের প্রসারণ হতো, এক লিনিয়ার এক্সপ্যানশন, দুই সারফেস এক্সপ্যানশন আর তিন ভলিউম এক্সপ্যানশন। কিন্তু তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউম এক্সপ্যানশন হয়। এবার কেন হয়? কারণ একটা তরলের কোনো নির্দিষ্ট কি থাকে না, আকৃতি থাকে না, কোনো আকার বা আকৃতি থাকে না। সেই জন্য কি হয়, তার কোনো লিনিয়ার এক্সপ্যানশন বা সারফেস এক্সপ্যানশন ঘটা সম্ভব না। তার একমাত্র কি নিয়ে আমরা ক্যালকুলেশন করি, স্টাডি করি, একমাত্র ভলিউম এক্সপ্যানশনকে নিয়ে আমরা স্টাডি করি। ঠিক আছে, নাও ধরলাম এটা একটা তরল। ওকে, এবার এক্সপ্যানশন কি করে হবে? এটাকে আমাদের হিট দিতে হবে, তাই তো? এটাকে হিট দিলাম, এর কি হলো, টেম্পারেচার রাইজ করলো। টেম্পারেচার রাইজ করলো, তাহলে এটা কি হবে, এই লিকুইডটা কি হবে, এক্সপ্যান্ড করবে, তাই তো? থার্মাল এক্সপ্যানশন তো তাই বলে যে এই তরলটার উপরে আমরা হিট দিব, তরলটাকে হিট দিব, তাহলে তার টেম্পারেচার কি হবে, রাইজ হবে। তরলের মলিকিউলগুলোর মধ্যে কি হবে, কাইনেটিক এনার্জি বৃদ্ধি হবে, যার জন্য কি হবে, ভাইব্রেশন বাড়বে। ভাইব্রেশন বাড়লে কি হবে, এই মলিকিউলগুলো পরস্পরের থেকে দূরে যাবে, আর কি হবে, ওভারঅল এই লিকুইডটা কি হবে, এক্সপ্যানশন ঘটবে। কঠিনের ক্ষেত্রেও যা হয়, লিকুইডের ক্ষেত্রেও তাই হয়, রাইট? তো এক্সপ্যানশন কেন হয় সেটা তো এটা, যে হিট দিলাম, টেম্পারেচার বাড়লো, প্রতিটা মলিকিউলে কি হলো, কাইনেটিক এনার্জি বাড়লো, যার জন্য ভাইব্রেশন বেশি হলো। ভাইব্রেশন বেশি হলো জন্য মলিকিউলগুলো একে অপরের থেকে দূরে গেল, দূরে যাওয়ার জন্য কি হলো, এক্সপ্যানশন হলো। ওভারঅল যে লিকুইডটা ছিল, লিকুইডের কি হলো, এক্সপ্যানশন হলো। ঠিক আছে, না লিকুইডের যখন আমরা ভলিউম এক্সপ্যানশন দেখবো, লিকুইডের ভলিউম এক্সপ্যানশন দুই রকমের হয়। ঠিক আছে, একটা তার আপাত প্রসারণ, আরেকটা তার প্রকৃত প্রসারণ। কেন হয়? কারণ একটা লিকুইডকে তো আমরা একটা কঠিন বস্তুর মতো নর্মালি ধরে নিয়ে হিট দিতে পারি না। এরকম করে তো একটা লিকুইডকে রেখে আমরা এটার উপরে হিট দিতে পারবো না। একটা তরলকে আমাদের কোনো পাত্রের মধ্যে নিতে হবে, তারপর সেই পাত্রটাকে সঙ্গে নিয়ে আমাদেরকে ওর মধ্যে হিট দিতে হবে, রাইট? তো কি হয়, যখন কোনো পাত্রের মধ্যে আমরা কোনো তরলকে নিয়ে তাকে হিট দেই, তখন তরলেরও যেমন ভলিউম এক্সপ্যানশন হয়, মানে কি হয়, আয়তন প্রসারণ হয়, তার সাথে সাথে ওই যে পাত্রটা, ওই পাত্রটারও কি হবে, আয়তন প্রসারণ হবে। ওকে, পাত্রটারও কি হবে, এরকম করে একটা পাত্র নিলাম, এর মধ্যে লিকুইড নিলাম। এবার এরপরে যদি হিট দেই আমরা, এর মধ্যে যদি আমরা হিট দেই, তাহলে কি হবে, তাহলে লিকুইডেরও যেমন এক্সপ্যানশন ঘটবে, তেমনি পাত্রটারও তো এক্সপ্যানশন ঘটবে, তাই না? পাত্রটা কি একটা কঠিন বস্তু, সলিড, তো সলিডেরও তো একটা থার্মাল এক্সপ্যানশন হবে। তো সেই জন্য কি হয়, তরলের যে আমরা ভলিউম এক্সপ্যানশন দেখবো সেটা দু ধরনের হয়, এক আপাত প্রসারণ, দুই হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত প্রসারণ কখন, যখন আমরা এই পাত্রের প্রসারণকে বাদ দিয়ে শুধুমাত্র তরলের প্রসারণকে দেখব, তখন সেটা হবে হচ্ছে আপাত। আর যদি সেই আপাতর সাথে আমরা এই পাত্রের প্রসারণটাকে যোগ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তো জিনিসটা কিরকম টাইপের হবে, একটা পাত্র নিব, পাত্রের মধ্যে লিকুইডটাকে নিব, তারপর পয়েন্টিং করব। ঠিক আছে, তো এরকম একটা পাত্র নিলাম। ওকে, এবার এই পাত্রের মধ্যে এত দূর অব্দি লিকুইড আছে। ঠিক আছে, এত দূর অব্দি লিকুইড আছে, যার ভলিউম কত, ধরলাম V1। ঠিক আছে, V1 ভলিউমের লিকুইড আছে এই পাত্রের মধ্যে। এইবার এই পাত্রের মধ্যে যখন আমরা হিট দিব, তখন টেম্পারেচার কি হবে, T1 থেকে ধরলাম T2 তে গেল, T1 থেকে কোথায় গেল, T2 তে গেল। তাহলে কি হবে, তাহলে এই তরলটারও যেমন এক্সপ্যানশন হবে, তার সাথে সাথে এই পাত্রটারও এক্সপ্যানশন হবে, রাইট? কিন্তু সবার আগে কোনটা হবে, সবার আগে পাত্রটার এক্সপ্যানশন হবে, কারণ হিটটা সবার আগে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, পাত্রতে, মানে যে সলিড বস্তুটা আছে এই সলিড বস্তুটাতে হিটটা যাচ্ছে। তাহলে এই পাত্রটার কি হবে, এই পাত্রটারও এক্সপ্যানশন হবে। ওকে, তো ধরলাম এতটা পরিমাণ এক্সপ্যানশন হলো, যার জন্য এই লিকুইডটা কি হলো, নিচে নামবে। লিকুইডটা এইটুকুর মধ্যে ছিল, নিচে পাত্র যদি এতটা চলে আসে, তো লিকুইডটাও নিচে নেমে যাবে। তো লিকুইডটা ধরলাম এখানে কত পজিশন ছিল, ও পজিশন ছিল, এখান থেকে নেমে এ পজিশনে চলে আসলো। ঠিক আছে, এখান থেকে এতটা নেমে গেল। এবার যখন হিটটা এই পাত্রকে পার করে লিকুইডে যাবে, এই হিটটা পাত্রটাকে পার করে লিকুইডে যাবে, তখন কি হবে, লিকুইডটারও এক্সপ্যানশন হবে।
লিকুইডের যখন এক্সপ্যানশন হলো তখন লিকুইড এ পয়েন্ট থেকে সোজা চলে গেল বি পয়েন্টে, সোজা চলে গেল বি পয়েন্টে, মানে এখান থেকে সোজা চলে গেল ওইখানে বি পয়েন্টে, রাইট? এবার আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ কোনটা? যদি আমরা এই প্রসারণটাকে বাদ দিই, মানে এই যে পাত্রের যে প্রসারণটা হলো এই প্রসারণকে যদি আমরা বাদ দিই, তাহলে নর্মালি আমরা কি দেখবো, তরলটা ও পয়েন্টে ছিল, সেখান থেকে চলে গেল বি পয়েন্টে, ও পয়েন্টে ছিল চলে গেল সোজা বি পয়েন্টে প্রসারণের জন্য। তাহলে এই যে প্রসারণটা হলো ও বি, এটা হলো তার আপাত প্রসারণ। কিন্তু আসলে কতটা হলো, আসলে তো এ থেকে বি তে হলো, কারণ পাত্রটা বড় হওয়ার জন্য তরলটা ফার্স্টে ও থেকে এ তে নেমে আসলো, তারপর এ থেকে সোজা বি তে গেল। তাহলে প্রকৃত প্রসারণ সত্যিকারের যতটা প্রসারণ হলো তরল, সেটা কতটা, এ থেকে বি, ঠিক আছে? তাহলে এ থেকে বি এর যে প্রসারণ এ বি, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো প্রকৃত প্রসারণ। আর ও থেকে বি যদি আমরা ধরি তাহলে সেটা হবে আপাত প্রসারণ তরলের। ওকে, কি হবে, আপাত প্রসারণ। বোঝা গেল? তো প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ কি? তাহলে প্রকৃত প্রসারণ এ থেকে বি কি হবে, এই প্রসারণ মানে ও থেকে বি মানে আপাত, প্লাস এই যে এখানে যে লিকুইডটা, এখানে যে কি হলো, লিকুইডটা এসে জমলো, মানে এই যে পাত্রটার যে প্রসারণ হলো, এক্সপ্যানশন হলো, তার জন্য লিকুইডটা নিচে নামলো, মানে ও থেকে এ পর্যন্ত নিচে নামলো, তাহলে এটারও যোগফল। তাহলে এ থেকে বি মানে কি, ও বি প্লাস ও এ, মানে প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ওকে, তো বোঝা গেল আপাত প্রসারণ কোনটা, প্রকৃত প্রসারণ কোনটা। নাও এবার যদি আবার পয়েন্টিং করি আমরা, তাহলে পাত্রের প্রসারণকে বাদ দিয়ে যদি বাদ দিই, তাহলে এখান থেকে এখানে যে প্রসারণটা হলো ও থেকে বি, যে প্রসারণটা হলো, এটাকে আমরা ধরলাম ভি ড্যাশ, ওকে, বা ভি ওয়ান ড্যাশ, ওকে, ভি ড্যাশ ধরি, ভি ড্যাশ মানে এটা হচ্ছে আপাত প্রসারণ। এবার প্রকৃত প্রসারণ যদি ধরতে হয় তাহলে সেটা কি করতে হবে, এইখান থেকে এতটা অবধি, এখান থেকে এতটা অবধি পাত্রের প্রসারণটাকে নিতে হবে। তো এটাকে ধরলাম ভি টু, এটাকে টু করে দিই, ঠিক আছে, ভি টু, প্রসারণকে টু ধরি আমরা, ফার্স্টে ইনিশিয়ালকে ওয়ান ধরি, প্রসারণকে টু ধরি, তাহলে টু ধরলাম। আর পাত্রের প্রসারণ কতটা হলো, পাত্রের প্রসারণ, পাত্রটা ছিল এইখান থেকে এতটা অবধি, এটাকে ধরলাম ক্যাপিটাল ভি, মানে শুধু ভি। ওকে, পাত্রটা কোথায়, এখান থেকে এতটা প্রসারিত হলো, হলো। তাহলে এই তরলের যদি আমাদেরকে আপাত প্রসারণ বের করতে হয়, তাহলে আমরা কেমন করে বের করব, আপাত প্রসারণ কি এক ধরনের প্রসারণই, রাইট? তো ফর্মুলা কি হবে, ফর্মুলা সেই একই সেম হবে, ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু কি হবে, এখানে যে গামাটাকে নিব, আয়তন প্রসারণের ক্ষেত্রে আমরা যে গুণাঙ্ককে নেই, যে কোএফিসিয়েন্টকে নিই, সেটা কি গামা নেই, এটা যেহেতু আপাত তাই এখানে কি নেবো আমরা, ড্যাশ নিয়ে নেবো একটা, ঠিক আছে, গামা ড্যাশ ইন্টু ভি ওয়ান, যেহেতু এই প্রসারণ কার উপরে নির্ভর করে, প্রাথমিক আয়তনের উপরে, তাহলে ভি ওয়ান ইন্টু টেম্পারেচারের ডিফারেন্স, কত ধরেছিলাম, টি ওয়ান থেকে টি টু তে গেল, তাহলে এত, তাহলে এখান থেকে ভি টু ড্যাশ কত আসবে, ভি টু ড্যাশ আসবে ভি ওয়ান কমন নিলে ওয়ান প্লাস গামা ড্যাশ টি টু মাইনাস টি ওয়ান, রাইট? এটা কি আসলো, প্রসারণের পরে টোটাল ভলিউম কত হলো, আর প্রসারণের জন্য কতটা আয়তন প্রসারণ হলো, ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু গামা ড্যাশ ইন্টু ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখান থেকে যদি গামা বের করতে বলা হয়, মানে গামা ড্যাশ, তাহলে গামা ড্যাশ কত হবে, গামা ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে গামা ড্যাশ মানে যেটা আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা যে কোএফিসিয়েন্টকে নিলাম, সেটা যদি বলতে বলা হয় কি জিনিস, তাহলে কি বলবো, একক পরিমাণ আয়তনের কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে ওই তরলে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে, কি প্রসারণ, আপাত প্রসারণ। তাহলে একক আয়তনের কোন বস্তু, কোন তরলে যদি আমরা উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করি, তাহলে সেই তরলের যে আপাত প্রসারণ হয়, কি প্রসারণ, আপাত প্রসারণ হয়, সেটাই কি, সেটাই হচ্ছে গামা ড্যাশ। ওকে, এটা গামা ড্যাশের ভ্যালু। এবার এটা যদি প্রকৃত প্রসারণ বের করতে বলা হয়, তো প্রকৃত প্রসারণের ক্ষেত্রে কি হবে, ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু গামা ইন্টু ভি ওয়ান, খালি ড্যাশ গুলো সরে যাবে।
প্রকৃত প্রসারণের ক্ষেত্রে কি হবে v2 মাইনাস v1 মানে v2 মাইনাস v1 তাহলে কতটা আসলো ab, যেটা কি প্রকৃত প্রসারণ। এটা ইকুয়ালটা হবে কি গামা, মানে যে কোএফিসিয়েন্ট প্রকৃত প্রসারণের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট গামা ইনটু v1 প্রাথমিক আয়তন ইনটু t2 মাইনাস t1। সেখান থেকে গামা ইকুয়াল টু কি হবে v2 মাইনাস v1 বাই v1 বাই t2 মাইনাস t1। তাহলে এখান থেকে গামা যদি বলতে বলা হয় তাহলে কি বলবো, একক আয়তনের কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে তার যে কি হয় প্রকৃত প্রসারণ হয়, যতটা পরিমাণ প্রকৃত প্রসারণ হয় সেটাই কি, সেটাই হচ্ছে গামা। তাহলে একক আয়তনে কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে তার যে প্রকৃত প্রসারণ হয় সেটাই কি গামা, তার কি গামা, রাইট। তাহলে গামা বেরোলো, গামা ড্যাশ বেরোলো। এবার প্রকৃত আর আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক তো একটা ঠিকই থাকবে তাই না, কারণ দুটোই তো কি একটাই লিকুইডের ক্ষেত্রে দুটো প্রসারণ হচ্ছে, একটা আপাত একটা প্রকৃত। তো আপাত আর প্রকৃতর মধ্যে সম্পর্ক কি বললাম, প্রকৃত প্রসারণ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রটার প্রসারণ। তাহলে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু v2 ড্যাশ মাইনাস v1, v2 মাইনাস v1 এটা কি প্রকৃত প্রসারণ ইকুয়াল টু v2 ড্যাশ মাইনাস v1 মানে আপাত প্রসারণ প্লাস v মাইনাস v1, v মাইনাস v1, v1 কোনটা এতটা ছিল, v কোনটা প্রসারণের পরে, তাহলে v মাইনাস v1 কি হয়ে গেল, v মাইনাস v1 হয়ে গেল পাত্রটার প্রসারণ। এইবার এটাকে যদি আমি v1 t দিয়ে ভাগ করে দিই না, v1 কি, v1 তো প্রাথমিক কি আয়তন, আর t কি, t কে আমরা ধরে নিলাম t2 মাইনাস t1 কে আমরা ধরে নিলাম t, ওকে সুবিধার জন্য, তাহলে বেশি লিখতে হবে না, তাই t2 মাইনাস t1 কে ধরে নিলাম t। তাহলে এটা কি আসলো v2 মাইনাস v1 বাই v1 ইনটু t, এটা তো চলে আসলো গামা। এটা কি চলে আসলো v2 ড্যাশ মাইনাস v1 বাই v1 t, এটা কি চলে আসলো, এটা চলে আসলো গামা ড্যাশ। আর এটা কি চলে আসলো, এটা চলে আসলো সলিড বস্তুটা, মানে যে পাত্রটা যে বস্তু দিয়ে তৈরি তার কি চলে আসলো, তার গামার পরিমাণ, এটাকে ধরে নিলাম গামা সলিড। ওকে, তাহলে প্রকৃত আর আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কি, প্রকৃত প্রসারণের গুণাঙ্ক মানে কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু আপাত প্রসারণের কোএফিসিয়েন্ট প্লাস পাত্রটার যে বস্তু দিয়ে তৈরি, যে কঠিন বস্তু সলিড বস্তু তার কোএফিসিয়েন্ট, ভলিউম এক্সপেনশনের কোএফিসিয়েন্ট। ওকে, এটা হচ্ছে গামা আর গামা ড্যাশের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো এটা তো ভলিউম এক্সপেনশন হলো। এবার এইগুলা কি করে আসলো, এগুলো তো একটু আগে দেখলাম, এবার সেটাও যদি কি করে আসলো দেখতে হয় তাহলে আগের চ্যাপ্টারে আছে, চ্যানেল পেজে আছে, দেখতে পারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। নাও ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে আমরা আগের দিন কি দেখেছিলাম, ডেনসিটি চেঞ্জ হয়, রাইট, ডেনসিটি চেঞ্জ হয়। ভলিউম বাড়লে কি হবে, ডেনসিটি চেঞ্জ হবে। কেন, কারণ ডেনসিটি কি হয় মাস বাই ভলিউম, এবার মাস তো কনস্ট্যান্ট, এই যে তরল, এই তরলের মাস যে আছে m, এটা তো কনস্ট্যান্ট। এবার ভলিউম যদি বাড়ে তাহলে মাস কি ছড়িয়ে যাবে, মাস যদি ছড়িয়ে যায় তাহলে ডেনসিটি কি হয়ে যায়, কমে যাবে। তো কতটা পরিমাণ কমে কতটা পরিমাণ বাড়ে, সেটা কি ρ2 ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম ρ1 ইন্টু 1 মাইনাস গামা টি। এটা কি ρ2 কি, ρ2 হচ্ছে এক্সপেনশনের পরে যে ডেনসিটি হয় সেটা কার সমান, এক্সপেনশনের আগের ডেনসিটি ইন্টু 1 মাইনাস গামা টি। গামা কি, গামা হচ্ছে এই ভলিউম এক্সপেনশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট, আর টি কি টেম্পারেচার কতটা বাড়লো, T2 মাইনাস T1 ডিফারেন্সটা টেম্পারেচারের। ওকে, এখান থেকে কি বোঝা যাচ্ছে, ρ2 কি হবে, ρ1 এর থেকে ছোট হবে, কারণ ρ1 এর থেকে কিছু বাদ যাচ্ছে, গামা টি পরিমাণ যে কি হচ্ছে বাদ চলে যাচ্ছে, তাই না, গামা টি ρ1 পরিমাণ বাদ চলে যাচ্ছে, কারণ এখানে কি ρ2 ইকুয়াল টু কি আসলো ρ1 মাইনাস গামা টি ρ1, তাহলে ρ1 তো ফার্স্টেরটা ছিল, তার থেকে কতটা বাদ চলে গেল, তার থেকে বাদ চলে গেল গামা টি ρ1 পরিমাণ। তাহলে ρ2 কি হবে, এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে ρ2 কি হবে, ρ2 ρ1 এর থেকে ছোট হবে। তার মানে কি ভলিউম বাড়লে ডেনসিটি কমে যায়, আর নর্মাল ক্ষেত্রেও তো তাই হয়, কারণ
এইটুকু ভলিউমের মধ্যে যদি একটা জিনিস থাকে এইভাবে, এবার যদি ভলিউম এক্সপ্যানশন হয় তাহলে এত বড় হয়ে যাবে, জিনিসগুলো কি হবে, ছড়িয়ে যাবে। তাহলে ডেন্সিটি কি হলো, কমে গেল না। ডেন্সিটি কি, প্রতি একক আয়তনে যত পরিমাণ মাস থাকে, যদি আয়তন বেড়ে যায় তাহলে মাস কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে, বেশি বেশি ছড়িয়ে গেলে কি হবে, ডেন্সিটি কমে যাবে। তো কতটা পরিমাণ কমে সেটা এখানে দেওয়া। ওকে, নাও ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রে একটা নতুন টপিক আসে, সেটা হচ্ছে কোনো বস্তুকে আমরা যখন কোনো লিকুইডের মধ্যে নিমজ্জিত করি তখন তার কি হয়, ওজন আপাত হ্রাস পায়, রাইট? ওজন কি হয়, আপাত হ্রাস পায়, ওজন কমে যায় তার। এটা কোথায় দেখেছিলাম, আর্কিমিডিক্সের প্রিন্সিপাল, তাই না? আর্কিমিডিক্সের প্রিন্সিপাল। তো টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার রাইজ করলে যেহেতু ভলিউম বাড়ে, তাই কি হয়, তাই এই যে আপাত হ্রাস, এই আপাত হ্রাসের পরিমাণও কম বেশি হয়। ওকে, এই আপাত হ্রাসের পরিমাণও চেঞ্জ হয়। তো কেমন চেঞ্জ হয় সেটা সম্পর্কে দেখব। তো ধরলাম কোনো একটা বস্তুর যে ওজন সেটা ডাব্লিউ। ওকে, এবার T1 যখন টেম্পারেচার, তখন ওকে ধরলাম লিকুইডটা জলই ধরলাম, জল এক ধরনের লিকুইড। তো তার মধ্যে ডোবাইলে তার ওজন হলো W1, আর T2 উষ্ণতাতে ডোবাইলে তার ওজন হলো W2। তাহলে T1 উষ্ণতাতে যে ওজনের হ্রাস হলো সেটা কত, W মাইনাস W1, আর T2 তে কত হলো, W মাইনাস W2। এর পরিমাণ ধরলাম M1G, আর এর পরিমাণ ধরলাম M2G, রাইট? না, M1 কি, M1 হচ্ছে মাস, যতটা পরিমাণ মাসকে সরালো তার সমান। তাহলে M1 ইকুয়াল টু হয়ে যাবে V1 রো 1, আর M2 ইকুয়াল টু কি হয়ে যাবে, V2 রো 2। বোঝা গেল? রো 1 রো 2 কি, রো 1 রো 2 হচ্ছে T1 টেম্পারেচারে লিকুইডের ডেন্সিটি, আর T2 টেম্পারেচারে লিকুইডের ডেন্সিটি। ওকে, আর V1 কি, V1 হচ্ছে এই বস্তুটার ভলিউম। কারণ কতটা পরিমাণ কমে, ওজন মাস কতটা হয়, ওই বস্তুটার দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, তাই না? তরলের ওজনের সমান, সেটাই কি হয়, আপাত হ্রাস হয়, mg2 সেটারই সমান, বা m1g সেটারই সমান। এবার m কি হবে, m হবে বস্তুটার আয়তন আর লিকুইডটার ডেন্সিটি। তাহলে তো ওই পরিমাণ কি হবে আয়তনের, ওই পরিমাণ আয়তনে কি হবে, লিকুইডের মাসটা আসবে। তাহলে v1 রো 1, m1 এর মান v1 রো 1 আসলো, m2 এর মান v2 রো 2 আসলো আমাদের কাছে। ওকে, এত দূর অবধি আসলো। এইবার v2 ইকুয়াল টু কি হবে, v2 ইকুয়াল টু হবে v1 ইন্টু 1 প্লাস গামা এস টি, রাইট? T2 মাইনাস T1 এদের মাঝে যে ডিফারেন্স সেটাকে ধরলাম T, T1 মাইনাস T2, T2 মাইনাস T1, T2 মাইনাস T1, T1 যেহেতু বড়, T2 যেহেতু বড়, তো T2 মাইনাস T1 ইকুয়াল টু T ধরলাম, যে ডিফারেন্স। তো V2 কি হবে, V1 ইন্টু 1 প্লাস গামা এস টি। কেন, কারণ এই ক্ষেত্রে বস্তুটার টেম্পারেচার বাড়লে কি হবে, বস্তুটার আয়তন বাড়বে না, বস্তুটার কি হবে, আয়তন বাড়বে। সেক্ষেত্রে কোন গামা নিব, বস্তুটার ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে গামা নিব। ওরকমই রো 2 কি হবে, রো 2 হবে রো 1 ইন্টু 1 প্লাস গামা টি। এবার রো 2 এর ক্ষেত্রে শুধু গামা কেন নিলাম, কারণ রো কার, রো হচ্ছে লিকুইডটার, রো কার, রো হচ্ছে লিকুইডটার, লিকুইডটার ডেন্সিটিও তো কমবে, সরি এখানে মাইনাস হবে, যেহেতু কমবে এখনই বললাম। তাহলে এত আসলো। তাহলে M2 ইকুয়াল টু কি হলো, M2 ইকুয়াল টু হলো V1 রো 1, 1 প্লাস গামা এস টি, 1 মাইনাস গামা টি। V1 রো 1 কি, M1 এর সমান। তাহলে M2 ইকুয়াল টু হয়ে গেল M1 ইন্টু এখানে কত হবে, 1 মাইনাস গামা টি প্লাস গামা এস টি, প্লাস মাইনাসে মাইনাস গামা এস টি স্কোয়ার, রাইট? গামা এস টি স্কোয়ার। এরকম টাইপের হবে। এবার এখানে মুছতে হবে। এত দূরে আসলো। এবার গামা এস এদের ভ্যালু কি, খুবই কম, খুবই ছোট না, এই জন্য গামা এস টি স্কোয়ার এই ভ্যালুকে আমরা নেগলেক্ট করে দেবো, ঠিক আছে, নেগলেক্ট করে দেবো। বাঁচলো কত, এটা। এবার
তাহলে কি আসলো, m2 ইকুয়াল টু চলে আসলো m1 ইন্টু 1 মাইনাস গামা s ইন্টু টি, গামা মাইনাস গামা s ইন্টু টি। তাহলে m2 এর ভ্যালু m1 এর সমান তো হচ্ছে না, কারণ m1 এর সাথে এই ভ্যালুটা গুণ হয়ে আসছে, তাহলে m2 এর ভ্যালু কিছু তো চেঞ্জ হবে। তো কেমন হবে, বাড়বে না কমবে, দেখা যাক। আমরা কি জানি, সবার ফার্স্টে কি বললাম, যে কোফিশিয়েন্টের ভ্যালু হয়, কোফিশিয়েন্টের ভ্যালু কি করে আসে, একক পরিমাণ আয়তনের টেম্পারেচার একক পরিমাণ বাড়ালে যতটা পরিমাণ এক্সপেনশন হয় সেটা। তো সলিডের থেকে লিকুইডের এক্সপেনশন কি হয়, 10 গুণ বেশি হয়, প্রায় বললাম না, জেনারেলি কি ধরা হয় 10 গুণ বেশি হয়। তো এখানে গামা মাইনাস গামা এস এর মধ্যে কোনটা বড় হবে, গামা ইজ অবভিয়াসলি গ্রেটার দেন গামা এস। আবার টি মানে কি, টি মানে তো হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, টি মানে কি, টি মানে টি টু মাইনাস টি ওয়ান, তাহলে টি এর ভ্যালু কি সবসময় গ্রেটার দেন 0 হবে। তাহলে এই যে মানটা আসতেছে এখানে মাইনাসের পরে, 1 মাইনাসের পরে যে ভ্যালুটা আসতেছে ওটার একটা ভ্যালু থাকবে, রাইট, ওটা তো 0 হবে না বা নেগেটিভও হবে না, ওটার একটা ভ্যালু থাকবে নির্দিষ্ট। তো সেই ভ্যালুটা যদি m1 এর থেকে মাঝ চলে যায় তাহলে m2 এর ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, m2 is less than m1 হবে, মানে m2g is less than m1g হবে, মানে W2 is greater than W1 হবে, এরকম হবে কি, W2 is greater than W1 হবে। কেন হবে, কারণ W minus W1 is M1G, আবার W minus W2 equal to M2G। নাও M2G এর ভ্যালু যদি কম হয়, এটার ভ্যালু যদি কম হয়, তাহলে W থেকে বেশি বাদ যাচ্ছে, কার তুলনায়, এটার তুলনায়, উপরেরটার তুলনায় বেশি বাদ যাচ্ছে, তাই W2 বড় কার তুলনায়, W1 এর থেকে, কারণ M1G বড়, মানে M1G। এখানে যে ভাগফলটা আসলো 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এক নম্বর সমীকরণে যে বিয়োগফলটা আসছে সেটা কি হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে বেশি, তার মানে 1 নম্বর সমীকরণে W থেকে কম ছোট জিনিস বাদ যাচ্ছে 2 নম্বর সমীকরণের তুলনায়, তাহলে W1 কি ছোট হবে, W2 বেশি হবে। তার মানে কি, তার মানে টেম্পারেচার বাড়ালে যে আপাত ওজনের হ্রাস হয় সেটা কি হয়, সেটার পরিমাণ কম হয়, সেটার পরিমাণ কি হয়, কম হয়। কারণ আপাত পরিমাণ হ্রাস কতটা হলো, m2g পরিমাণ, তাই না, W ওজন ছিল, এখানে কি ওজন হয়ে গেল W2, ওকে। তো চেঞ্জ হলো, কতটা চেঞ্জ হলো, m2g। এবার m2g এর ভ্যালু কি কম, কার থেকে, m1g এর থেকে, তার মানে কি আপাত ওজন হ্রাস কম হলো। তাই টেম্পারেচার বাড়লে আপাত ওজনের হ্রাস কম হয়, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে আপাত ওজনের হ্রাস কম হয়। আর টেম্পারেচার যদি কম থাকে তাহলে আপাত ওজনের হ্রাস বেশি হবে। কারণ কি, কারণ টেম্পারেচার যখন বাড়ানো হয় তখন ডেন্সিটি কি হয়, চেঞ্জ হয়ে যায় না, লিকুইডের ডেন্সিটি চেঞ্জ হয়। এবার কঠিনের যে এক্সপেনশন হবে V2 যে বাড়বে তার থেকে ρ2 অনেক পরিমাণ কমে যাবে, ওই জন্য আপাত ওজনের হ্রাস কি হয়, কমে যায়, ঠিক আছে। তো এটা একটা টপিক গেল। এরপরে আসে একটা কমন টপিক সবার জানা, সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের প্রসারণ কি হয়, ব্যতিক্রম হয় এক ধরনের। কেমন, আমরা এখনই কি দেখলাম, একটা লিকুইডকে আমরা যখন হিট দিব, একটা লিকুইডকে আমরা যখন হিট দিব তখন তার ডেন্সিটি কি হবে, তখন তার ডেন্সিটি কমবে, রাইট, তখন তার ডেন্সিটি কি হবে, কমবে, মানে ভলিউম বাড়বে, ভলিউম কি হবে, বাড়বে, এক্সপ্যান্ড করবে, অবশ্যই এক্সপ্যান্ড করবে লিকুইডটা, তো ভলিউম কি হবে, বাড়বে, রো কি হবে, কমবে। এবার জলের ক্ষেত্রেও এই জিনিসটা হয়, কিন্তু 4 ডিগ্রির পর থেকে, 4 ডিগ্রি আগে অবধি কি হয়, উল্টা জিনিস হয়, ওকে। তো কিরকম,
বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গ্রাফ। ওকে, তো কি নিব, এদিকে ভলিউম নিলাম, এদিকে কি নিলাম টেম্পারেচার, এদিকে ভলিউম নিলাম, এদিকে টেম্পারেচার নিলাম। তো 4 ডিগ্রি সেলসিয়াসে ধরলাম ভলিউম এতটা, কার ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। ওকে, তো জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভলিউম এত। এবার যখন টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে, ধরলাম এখানে টেম্পারেচার কত হলো, টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। এবার নর্মালি কি জানি, টেম্পারেচার বাড়লো মানে কি, এক্সপ্যান্ড করলো মানে কি, ভলিউম বাড়লো, তাহলে ভলিউম ধীরে 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 বাড়লো। নর্মাল যেরকম হয় সেরকমই হলো। টেম্পারেচার বাড়ার জন্য কি হলো, ধীরে ধীরে ভলিউম বাড়লো। কিন্তু এর আগে যদি দেখা যায়, যদি টেম্পারেচার 4 ডিগ্রি থেকে কম করা হয়, তখন ভলিউম না কমে, তখন ভলিউম আবার বেড়ে যায়। ওকে, ভলিউম না কমে ভলিউম কি হয়, বেড়ে যায়। ভলিউমের এক্সপেনশন ঘটে 4 ডিগ্রির কমে। ঠিক আছে, তো 3 ডিগ্রিতে কত হলো, এখানে হলো। 2 ডিগ্রিতে কত হলো, এখানে হলো। 1 ডিগ্রিতে কত হলো, এখানে হলো। তো ভলিউম কি হয়, এক্সপ্যান্ড করে যায়। এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, জলের কি হয়, ব্যতিক্রম হয়। 4 ডিগ্রি থেকে কম যদি টেম্পারেচার করা হয়, তাহলে জলের কি হবে, জলের সংকুচন মানে জল কন্ট্রাক্ট না করে জল কি করবে, এক্সপ্যানশন করবে, জলে কি হবে, প্রসারণ ঘটবে। ঠিক আছে, নাও এই ফেনোমেনা থেকে অনেক কিছুকে এক্সপ্লেন করা যায়। যেমন কি সবচেয়ে ফেমাস হচ্ছে ঠান্ডার দেশে যখন টেম্পারেচার 4 ডিগ্রি থেকে নিচে নেমে যায়, মানে কমে যায়, অনেক কমে যায়, তখন জলের মধ্যে জলের যে জীবজন্তু মানে মাছ, এরা সব বেঁচে থাকে কি করে, জলের প্রাণী যারা আছে তারা বেঁচে থাকে কি করে, জলচর প্রাণ। তো সেটার যে কি বলা হবে এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে এখান থেকে বলা যায়। কিরকম, ধরলাম এটা একটা কি জলাশয়। ঠিক আছে, এবার এর মধ্যে কি আছে, জল আছে। এখানে কি আছে, একটা মাছ আছে। ওকে, মাছ আছে। এবার যখন টেম্পারেচার কমবে, তখন ফার্স্টে যখন অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার কমবে, তখন ফার্স্টে কোন জায়গাটার সাথে কন্ট্যাক্ট হবে, এই সারফেসের সাথে, রাইট। তাহলে সারফেসে এখানে যে জলটা আছে, এই জলের কি হবে, টেম্পারেচার কমবে। ঠিক আছে, তো টেম্পারেচার কমা মানে কি, টেম্পারেচার কমা মানে কি, টেম্পারেচার কমা মানে হচ্ছে এর ভলিউম কমবে, ভলিউম কমলে ঘনত্ব বাড়বে। তো এখানকার ভলিউম কমলো, তার মানে কি, ডেন্সিটি বাড়লো। এখানকার ডেন্সিটি বেশি, এখানকার ডেন্সিটি কম, তাহলে কি হবে, এখানকার জল নিচে যাবে, কারণ বেশি ঘনত্বের জিনিস নিচে যায়, কম ঘনত্বের জিনিস উপরে যায়, তো উপরে যাবে, রাইট। এরকম করে হবে। এবার হতে হতে যখন টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, মানে এখানকারও টেম্পারেচারটা 4 ডিগ্রি, এখানকারও 4 ডিগ্রি, এখানকারও 4 ডিগ্রি। ওকে, তারপর যদি আরো কমে যায়, 4 ডিগ্রি অবধি হলো, ঠিক আছে, প্রথমে টেম্পারেচার ধীরে ধীরে কমলো, এখানকার এই সারফেসের জলের কি হলো, ভলিউম কমলো, ডেন্সিটি বাড়লো, যার জন্য জল নিচে নামলো, বেশি ডেন্সিটির জল কি হলো, নিচে নামলো, কম ডেন্সিটির জল উপরে উঠলো। ঠিক আছে, এরকম করে হলো। হওয়ার পর যখন টেম্পারেচার সব জায়গায় 4 ডিগ্রি হয়ে গেল, এখানেও 4 ডিগ্রি, এখানেও 4 ডিগ্রি, এখানেও 4 ডিগ্রি, ওকে হলো। তারপর যখন টেম্পারেচার আরো কমবে, তারপরে ধরলাম কমলো 3 ডিগ্রি হলো। এবার যখন 3 ডিগ্রি হবে, তখন এখানকার জল কি হবে, এখানকার জল আর কমবে না, মানে ভলিউম আর কমবে না, এখানকার ভলিউম আর বেড়ে যাবে। ভলিউম বাড়লে এখানকার কি হবে, ডেন্সিটি কমে যাবে। ডেন্সিটি কম, এখানকার ডেন্সিটি তো বেশি হয়ে গেল, তাহলে তাহলে তো এই জল আর নিচে নামবে না, এখানকার জল আর নিচে নামবে না, কারণ এখানকার ডেন্সিটি বেশি কম হয়ে গেল। এখানকার ডেন্সিটি কম, এখানকার ডেন্সিটি বেশি, তো এখানে ডেন্সিটি কম, তাহলে এটা তো উপরেই থাকবে, আর এখানকার জল উপরে যাবে না, এখানে ডেন্সিটি বেশি, তাহলে এখানকার জল ডেন্সিটি বেশি হলো। এবার যদি 3 ডিগ্রি থেকে আরো কমে, 2 ডিগ্রিতে আসলো, তাহলে এখানকার জল আরো এক্সপ্যান্ড করবে, ভলিউম আরো এক্সপ্যান্ড করবে। ভলিউম যদি আরো এক্সপ্যানশন হয় ভলিউমের, তাহলে কি হবে, এখানকার যে ডেন্সিটি সেটা আরো কমে যাবে। কি হবে, আরো কমে যাবে ডেন্সিটি। ডেন্সিটি যদি আরো কমে যায়, তাহলে তো আরোই নিচে নামবে না, কারণ নিচের ডেন্সিটি বেশি, উপরেরটা তো কমেই যাচ্ছে ধীরে ধীরে, তাহলে জলটা এখানে স্থির হয়ে যাবে। নিচের জল 4 ডিগ্রিতে থেকে যাবে,
এখানকার জলের টেম্পারেচার 4 ডিগ্রিতে থেকে যাবে, এখানকার টেম্পারেচার 0 ডিগ্রিতে নেমে যাবে ধীরে ধীরে। তারপর কি হবে, এখানে আইস ফর্ম করবে, বরফ জমে যাবে, আর নিচের জল 4 ডিগ্রি সেলসিয়াসে থেকে যাবে, যার জন্য এখানে মাছ বেঁচে থাকতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা এক্সাম্পল। ওকে, আশা করি বোঝা গেল। এটাই হলো থার্মাল এক্সপেনশন অফ লিকুইড। লিকুইডের ভলিউম প্রসারণ আমরা দেখি, মানে ভলিউম এক্সপেনশন। সেক্ষেত্রে আমরা দুই ধরনের এক্সপেনশন হয়, একটা আপাত, একটা প্রকৃত। আপাত প্রকৃতির মধ্যে সম্পর্ক দেখলাম, ডেন্সিটি চেঞ্জ দেখলাম, তারপরে কি, তারপরে একটা জিনিস দেখলাম যে জলে নিমজ্জিত করলে যে আপাত ওজন হ্রাস পায় সেটা কেমন ভাবে চেঞ্জ হয়, আর জলে ব্যতিক্রান্ত প্রসারণ। ওকে, তো এই দিয়ে এই লিকুইড চ্যাপ্টারও কমপ্লিট। ঠিক আছে, আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।